সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রাজনীতি একটি আদর্শিক লড়াই। যেই রাজনীতিক কিংবা যে রাজনৈতিক দল তার আদর্শ থেকে তার বিচ্যুতি হবে, সেই রাজনীতির রাস্তা থেকে ছিটকে পড়বে। আমরা অনেককেই অনেক কথা বলে রাজনীতি করতে দেখেছি। শেষ পর্যন্ত সে তার আদর্শে নীতিতে টিকে থাকেনি বিধায় অনেকেরই পতনও দেখেছি। আমি বর্তমান সময়ে রাজনীতির নীতি আদর্শের উপর অবিচল থাকা অন্যতম একজন রাজনীতিবিদকে দেখেছি। তিনি হলেন এনসিপি থেকে পদত্যাগ করা তাসনিম জারা, যাকে আপনারা ডাক্তার তাসনিম জারা হিসেবে চেনেন। তিনি এমন কিছু কর্মকাণ্ড করেছেন যেটা তার রাজনৈতিক যে আদর্শ, সেই আদর্শের উপর অবিচল থাকার একটি অনন্য উদাহরণ তৈরি করেছেন। এবং তার এক সময়কার যে সহকর্মীরা যারা তার সঙ্গে মিছিল করেছেন, স্লোগান দিয়েছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন, ফ্যাসিবাদ বিরোধী বড় আন্দোলনে মাঠে ছিলেন এবং জুলাই আগস্টে আন্দোলনে স্লোগান দিয়েছেন, তাদের এই আদর্শ থেকে তাদের বিচ্যুতি হয়েছে, কিন্তু তাসনিম জারার বিচ্যুতি হয়নি। সেটা কিভাবে আমি একটু বলি। আমি তাসনিম জারাকে জনাব হাসনাত আবদুল্লাহর সঙ্গে আমি কম্পেয়ার করব। তাসনিম জারা এমপি হতে পারেননি, জনাব হাসনাত আবদুল্লাহ এমপি হয়েছেন কুমিল্লা 4 আসন থেকে। কিন্তু তাসনিম জারা তার রাজনৈতিক আদর্শের পথে টিকে থাকার কারণে মানুষ এখন তাকে বেশি পছন্দ করছে। সেটা কিভাবে একটু বলি। তাসনিম জারা নির্বাচনের আগে বা ঐকমত্য কমিশনে এবং এনসিপির সঙ্গে যুক্ত থাকার সময় তিনি যে কথাগুলো বলেছেন, তিনি তার একটি কথা থেকেও সরে আসেননি। আমার কাছে কেন জানি মনে হচ্ছে এনসিপি যে মধ্যপন্থার রাজনীতির কথা বলেছে, সেই রাজনীতির জন্য এনসিপির এই পদত্যাগকারী নেত্রী তাসনিম জারা একটি গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠতেন এবং এনসিপিকে মধ্যপন্থার রাখার জন্য এবং এনসিপির রাজনীতি সম্প্রসারণের জন্য তিনি খুবই ভালো ভূমিকা পালন করতে পারতেন। কিন্তু যখনই এনসিপি ডানপন্থী দল জামাতে ইসলামীর দিকে ঝুঁকে গেল এবং তাদের সঙ্গে জোট করলো, তাসনিম জারা সেখান থেকে সরে গেলেন। তাসনিম জারাকে শেষ পর্যন্ত এনসিপি দলে নেওয়ার জন্য তাকে একটি আসন অফার করেছে। নারী কোটায় তাকে সংসদে যেতে বলেছে, কিন্তু তাসনিম জারা যাননি। তিনি তার আদর্শ থেকে সরে আসেননি। কোন আদর্শ? শুধু কি জামাতের সঙ্গে জোটের যে নীতি বিবর্জিত যে পথে হেঁটেছে এনসিপি, শুধুমাত্র কি সেই রাক্ষোভ থেকে কি তাসনিম জারা যাননি? না, অন্য আরও একটি কারণে যাননি। তিনি সেটা ক্লিয়ার করেছেন। তিনি নির্বাচনের আগেই বলেছেন যে আমাদের দেশে যেভাবে নারীরা সংসদে যায়, নারী কোটায় বা সংরক্ষিত আসন রেখে যেভাবে নারীরা সংসদে যায়, এটার বিরোধিতা তিনি করেছেন। তিনি বলেছেন নারীর প্রকৃত ক্ষমতায়নের জন্য নারীদেরকে সরাসরি ভোটে নির্বাচিত হয়ে সংসদে যেতে হবে। সেটা নানান পন্থায় হইতে পারে, নির্বাচনে হইতে পারে এবং কিছু আসন রাখা যেতে পারে যেখানে শুধু নারীরা নির্বাচন করবেন, এর মধ্য দিয়ে যাইতে পারে, নানানভাবে যেতে পারে। তবে ভোটের মধ্য দিয়ে নির্বাচন করে এবং নিজেদের শক্তিশালী হিসেবে নারীকে সংসদে যাওয়ার কথা বলেছেন। সেই তাসনিম জারা আমরা ভেবেছিলাম তিনি এগুলা শুধুমাত্র কথার কথা বলছিলেন, শুধুমাত্র এটা মানুষকে আকৃষ্ট করার জন্য বলছিলেন কিংবা পলিটিক্যাল রেটরিক হিসেবে বলছিলেন। নির্বাচনের আগে যখন তিনি এই কথাগুলো বলছিলেন, আমার কাছে এরকমটাই মনে হচ্ছিল। ঠিক নির্বাচনের 2-3 মাস পরে যখন তাকে অফার করা হলো যে আমাদের এই নারী কোটায় আপনি আসেন, সংসদে যান, এমপি হন, মানুষের পক্ষে কথা বলেন, তাসনিম জারা সেটা নিলেন না। কেননা তিনি যেই আদর্শিক লড়াইটা করেছেন, তিনি যে কথাটি মানুষের সামনে তুলে ধরেছেন যে এভাবেই নারী এমপি নির্বাচিত হওয়া উচিত, সেই তাসনিম জারা এখন কিভাবে এই একইভাবে নারী কোটায় বা নির্বাচনহীন একটা কোটার মধ্য দিয়ে সংসদে যায়, সেই প্রশ্ন তিনি তুলেছেন। তিনি জামাত কিংবা এনসিপির বা জামাত জোটের এই অফারটি তিনি গ্রহণ করেননি। এনসিপি তাসনিম জারাকে বেশ কয়েকবার অফার করেছিল দলে ফিরে আসার জন্য। তিনি স্পষ্টত বলেছেন যতদিন জামাতের জোট থেকে এনসিপি বের হবে না, ততদিন তিনি এনসিপির সঙ্গে যুক্ত হবেন না। অর্থাৎ যে আদর্শের কথা তিনি বলেছেন, সেই আদর্শে তিনি অবিচল আছেন। এখানে আমি হাসনাত আবদুল্লাহর সঙ্গে কেন কিভাবে তাকে কম্পেয়ার করছি, সেই কথাটাও একটু বলি। হাসনাত আবদুল্লাহ নির্বাচনের আগে আমাদের কাছে একজন আদর্শিক নেতা মনে হয়েছে এবং তিনি নানান কথাবার্তা বলেছেন যেগুলো শুনতে খুবই ভালো লেগেছে এবং মনে হয়েছে বাংলাদেশে সত্যিকারের অর্থে একজন নতুন রাজনীতিবিদ এসেছেন, যিনি আসলে বাংলাদেশের তরুণদের আকাঙ্ক্ষা তুলে ধরতে পারবেন এবং তরুণরা যেটা চাচ্ছে সেভাবেই তিনি কথা বলছেন এবং সেগুলো তিনি বাস্তবায়নের পথে নিয়ে যাবেন।
হাসনাত আবদুল্লাহ অনেক কিছুই করেছেন। তার মধ্যে এবার সংসদে যাওয়ার পর এই যে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে যে লটারি ভিত্তিতে যে শিক্ষার্থীরা স্কুলে চান্স পেতেন, সেটা হাসনাত আবদুল্লাহর কারণে বন্ধ হয়ে গেছে। আগের মতো সেই মেশিনের মতো করে শিক্ষার্থীরা মুখস্থ করে সেই কোচিং পদ্ধতির মধ্য দিয়ে শিক্ষার্থীরা আবারও স্কুলে ভর্তি হওয়ার সেই প্রতিযোগিতায় নেমে পড়ছে। শুধুমাত্র হাসনাত আবদুল্লাহ বলেছিলেন, এরপরে আমরা দেখলাম বিএনপি সরকারের পক্ষ থেকে এটাতে সায় দিয়ে তারা সেখান থেকে লটারি পদ্ধতি বাদ করে দেয় এবং পরীক্ষা পদ্ধতিতে ফিরে আসে, যার মধ্য দিয়ে এন্ট্রান্স, একটি শিশু যে ঠিকভাবে কথাই বলতে পারে না, সে নাকি ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি যুদ্ধে লিপ্ত হয়ে স্কুলে ঢুকবে। এ হইল পরিস্থিতি হাসনাত আবদুল্লাহ। এখন হাসনাত আবদুল্লাহদের এটা চাওয়ার কারণ কি? কোচিং ব্যবসা তো হাসনাত আবদুল্লাহরাও করেন, তাদের আশপাশের অনেকজনে তো করেন, তারা যাদেরকে নিয়ে রাজনীতি করেন তারাও কোচিং ব্যবসাটা করেন। ঠিক কোচিং ব্যবসাটা টিকিয়ে রাখার জন্যই কি তিনি সেটা বলেছেন, বা সেটা এই যে লটারি পদ্ধতিটা বাতিল করিয়ে পরীক্ষা পদ্ধতি যে ফিরিয়ে আনার যে প্রয়াসটি তিনি চালিয়েছেন এবং সেটাতে তিনি সফল হয়েছেন, সেজন্যই কি তিনি করেছেন, সেই প্রশ্ন রাখা যেতে পারে। দ্বিতীয়ত, হাসনাত আবদুল্লাহ নির্বাচনের আগে বলেছেন সরকারি কোনো সুযোগ সুবিধা নেবেন না এবং তিনি সরকারি গাড়ি নেবেন না। খুবই ভালো কথা, শুনতে খুবই ভালো লেগেছে। তবে আমি মনে করি সরকারি কাজে একজন এমপি, তিনি তার কাজে যদি গাড়ি প্রয়োজন হয় তিনি গাড়ি নিতে পারেন। ট্যাক্স ফ্রি বা রাষ্ট্র থেকে এই এমপিদেরকে সুযোগ সুবিধা দেওয়া হতে পারে যদি সত্যিকার অর্থে তারা জনগণের জন্য কাজ করে। আমরা দেখলাম সংসদে একজন বিরোধী দলীয় এমপি প্রস্তাব করলেন তিনি তার এলাকায় গেলে বসতে পারেন না। পরবর্তীতে তিনি বললেন যে তার এলাকায় যেন বসার একটি জায়গা করা হয়। পরবর্তীতে সংসদের সিদ্ধান্ত হলো যে 300 এমপি যে তার এলাকায় যাবেন সেখানে উপজেলা পরিষদে বসার জন্য একটি আসন কক্ষ করা হয়েছে এবং সেখানে ফার্নিচার দেওয়া হবে, যা যা দরকার তা করা হবে। ধরেন একজন এমপির জন্য বসার জন্য 2 লাখ টাকা করে খরচ করা হয়েছে, 3 লাখ করে খরচ হয়েছে। এখানে তো চুরিচামারি হবেই। 300 জন এমপির জন্য কত টাকা খরচ হবে জাস্ট হিসাব করে নেন। যখনই এই কথাটি সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানালেন, এরপরই হাসনাত আবদুল্লাহ উঠে দাঁড়ালেন, ধন্যবাদ জানালেন। তার মানে তিনি এটাতে অ্যাগ্রি করেছেন, খুবই খুশি হয়েছেন। বিশেষত বিরোধী দলের প্রস্তাবের কারণে এটি বাস্তবায়ন হয়েছে। তিনি এরপর উঠে বললেন একটি গাড়ি হলে ভালো হয়। যে হাসনাত আবদুল্লাহ কিছুদিন আগে বলেছিলেন নির্বাচনে জয়লাভ করলে তিনি গাড়ি নেবেন না, তিনি এখন সরকারের কাছে গাড়ি চাচ্ছেন। এটা উপজেলা ভিত্তিক চাচ্ছেন। উপজেলা ভিত্তিক বলতে উপজেলাতে যেরকম ইউনোদের গাড়ি থাকে, তারপরে অন্যান্য সরকারি কর্মকর্তাদের গাড়ি থাকে, এমপির জন্য একটা গাড়ির কথা বলেছেন। তো আপনি ট্যাক্স ফ্রি গাড়ি চাননি, এখন আপনি চাচ্ছেন উপজেলা ভিত্তিক গাড়ি, অর্থাৎ যেখান থেকে আবার যে গাড়িটি দেওয়া হলে এরপরে সেটি দিয়ে আপনাকে তেল দিতে হবে, আপনাকে ড্রাইভার দিতে হবে, অর্থাৎ সরকারের কী পরিমাণ খরচ বাড়ছে সেটাও আপনাকে দেখতে হচ্ছে এবং আপনি দেখতে পাচ্ছেন। যেই হাসনাত আবদুল্লাহ বলেছেন গাড়ি নেবেন না, তিনি এখন উপজেলা ভিত্তিক গাড়ি চাচ্ছেন। হাসনাত আবদুল্লাহ কি সেই পরিমাণ বেতন পান না যেই বেতন দিয়ে তিনি তার উপজেলায় এসে একদিন, 2 দিন, মাসে, সপ্তাহে ঘুরতে পারেন না? অবশ্যই পারেন। তাহলে তার আলাদা গাড়ি কেন দরকার হবে? এই প্রশ্নটি করাই যেতে পারে। একজন তরুণ ছাত্র নেতা যিনি এমপি হয়েছেন, সাইকেল চালাতে পারেন, একটা মোটর সাইকেল কিনতে পারেন, খুব সহজে এলাকায় ঘুরতে পারেন, নিরাপত্তার বিষয় থাকতে পারে, তাহলে অন্যভাবে ঘুরতে পারেন। তিনি এলাকা ভিজিটে যদি যান, নানান কায়দা রয়েছে, সেভাবে তিনি যেতে পারেন। কিন্তু আমরা দেখলাম যে হাসনাত আবদুল্লাহ বলেছেন গাড়ি লাগবে না, তিনি এখন বলছেন যে হাসনাত আবদুল্লাহ বলেছেন গাড়ি নেবে না, তিনি এখন গাড়ি চাচ্ছেন উপজেলা ভিত্তিক। তাও আবার এমনভাবে চাচ্ছেন তাকে চালকও দিতে হবে, তেলও দিতে হবে। যখন উপজেলার মধ্য দিয়ে এই গাড়িটি আসবে তিনি তো চালকও পাবেন, তেলও পাবেন। এর চেয়ে ট্যাক্স ফ্রি গাড়ি ভালো ছিল। আপনি ট্যাক্স না দিয়ে একটা গাড়ি নিয়ে নিলেন, অন্তত তেলটা তো আপনি নিজে ব্যবস্থা করবেন, ড্রাইভারটাও আপনি ব্যবস্থা করবেন। হাসনাত আবদুল্লাহ এমন প্রস্তাব দিলেন এখন সরকারকে গাড়িরও ব্যবস্থা করতে হবে, ড্রাইভারেরও ব্যবস্থা করতে হবে, তেলেরও ব্যবস্থা করতে হবে, গাড়ির মেরামতেরও ব্যবস্থা করতে হবে। তাহলে আদর্শিক জায়গায় থাকলেন কোথায়? এখানে তাসনিম জারার সঙ্গে হাসনাত আবদুল্লাহর বড় তফাৎ হয়ে দাঁড়িয়েছে। যিনি নির্বাচনে জিততে পারেননি, তৃতীয় হয়েছেন ঢাকা 9 আসন থেকে, সেই তাসনিম যারা পরাজিত হওয়ার পরেও যাদের আশা থাকে যে সংসদে যাবেন, নারী কোটায় সংসদে যাবেন, সেই তাসনিম যারা সেই অপার পাওয়ার পরও তিনি সেটা লুফে নেননি, তিনি সেটা ছেড়ে দিয়েছেন। 2টি কারণে।
তিনি এভাবে নারী এমপি হোক সেটা তিনি চাননি বিধায় তিনি সেটা নেননি। জামাতের অনুগ্রহে, যে জামাত জোট করার কারণে তিনি দল ছেড়েছেন, সেই জামাতের জোট থেকে তিনি আবার আসন নিয়ে সংসদে যাবেন সেই বিতর্কে তিনি জড়াননি। তার আদর্শে তিনি অবিচল থেকেছেন। তিনি শুধুমাত্র নিজেকে এই যে আদর্শের পথে রেখেছেন এমন না। বিএনপি যে ৩ জন পরাজিত নারী এমপিকে মনোনয়ন দিয়েছে, এমপি করে সংসদে নিয়ে যাচ্ছে, এর মধ্যে দিয়ে তাদের জন্য লার্নিং থাকছে। তাসনিম জারা আমাদেরকে এমন একটা পথ দেখাচ্ছেন, তিনি এমন একটা রাজনীতির কথা বলছেন যেটা আসলে যদি বাস্তবায়িত হয় এবং সেই রাজনীতি যদি আসলেই তিনি ধরে রাখতে পারেন এবং এটা কোনো দলের মধ্যে এই রাজনীতিটা যদি ইনজেক্ট করা যেতে পারে, আমি মনে করি যে সেই দলের এবং তাসনিম জারার রাজনীতিটা ভবিষ্যৎ খুবই উজ্জ্বল হবে বলে মনে হচ্ছে। এবং বাংলাদেশের মানুষ যদি ভবিষ্যতে আর কোনো রাজনীতিটাকে গ্রহণ করে, সেটাই তাসনিম জারার রাজনীতিটাকেই গ্রহণ করবে। আমি মনে করি তিনি খুব দ্রুতই কোনো একটি রাজনৈতিক দলের সঙ্গে যেই দলটি তার এই আদর্শকে বাস্তবায়ন করবে, তার এই নীতির পথে হাঁটবে, সেইভাবে করেই সেই একটি দলের সঙ্গে যুক্ত হওয়া উচিত, কিংবা তিনি একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের দিকে হাঁটা উচিত বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।